সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের সাথে আবার আজকে দেখা, কয়েকদিন পর। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের নতুন চ্যাপ্টার ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্র। আজকে আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা থেকে অনলাইন ক্লাস 4। আমরা আজকে আলোচনা করব অধ্যায় 8, যেটা হচ্ছে কি ব্যবসায়ের আইনগত দিক। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি ব্যবসায়ের আইনগত দিক। তোমরা এতদিন নিশ্চয়ই বাড়িতে তোমাদের মা বাবা ভাই বোন নিয়ে সবাইকে নিয়ে ভালো সময় কাটাচ্ছ। শুধু ভালো সময় কাটালে হবে না, পাশাপাশি কিন্তু তোমাদেরকে যে তোমাদের যে পড়ালেখাটা, যে পাঠ্যবইয়ের সাথে সম্পর্কটা কিন্তু রাখতে হবে। পাঠ্যবইয়ের সম্পর্ক রাখতে হবে যে কারণে যে আমাদের কিন্তু সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে। সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আমাদেরকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আর আমরা যদি পাঠ্যবইয়ের সাথে যদি আমরা যোগাযোগটা কমিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পরবর্তী সমস্যা পড়ে যাব। সেই জন্য আমাদের অন্যান্য সাবজেক্টের পাশাপাশি আমাদের প্রত্যেকটা বিষয়ের দিকে সমান নজর আমাদেরকে দিতে হবে। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কি আগে ব্যবসায় আইনগত দিক। আমার এটা সম্পর্কে, যেহেতু ব্যবসাটা হচ্ছে কি বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা সাধারণত ব্যবসা হিসেবে অভিহিত করতে পারি। ব্যবসা করতে গিয়ে কিন্তু অবৈধ কোনো কাজের মাধ্যমে যদি তুমি অর্থ উপার্জনের চেষ্টা করে থাকো, যেটা আইনের স্বীকৃতি নাই, সরকার যেটাকে প্রশ্রয় দেয় না, বা সরকার যেটাকে স্বীকার করে না, বা যেটা যে কাজটার মাধ্যমে তুমি অর্থনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে যদি তুমি বিভিন্ন ভাবে মানুষ এবং পরিবেশের ক্ষতির কোনো কারণ হয়ে দাঁড়াও, তখন সেটাকে আমরা ব্যবসা হিসাবে অভিহিত করতে পারি না। নর্মালি আমরা ব্যবসাটা কি বলি, যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড বা উৎপাদন বন্টন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নতির সাধনটা হচ্ছে তোমার ব্যবসা। কিন্তু এই ক্ষেত্রে ব্যবসায় আইনগত দিকটা বলে আমরা বলতে পারি বৈধভাবে ব্যবসায় কার্যক্রম বা পরিচালনা বিভিন্ন আইনগত দিক মেনে চলা প্রয়োজন। এই সকল আইন মিলিয়ে ব্যবসা যে আইনগত দিক ফুটে উঠে, তাকে আমরা ব্যবসা বলে থাকি। বৈধতার সাথে ব্যবসা কার্যক্রম পরিচালনার বিভিন্ন আইন মেনে চলা প্রয়োজন। এই সকল আইন মেনে চলার ক্ষেত্রে যে আইনগত দিক ফুটে উঠে থাকে, সেটাকে আমরা ব্যবসায় আইনগত দিক হিসেবে অভিহিত করতে পারি। তার মানে হচ্ছে কি ব্যবসায়িক কর্মকাণ্ড হচ্ছে কি একটা নির্দিষ্ট আইনের ছকের মাধ্যমে সেটা বাধা আছে, সে বাধা থেকে সে আইনের ব্যতি রেখে আমরা ব্যবসায়িক কর্মকাণ্ড আমরা করতে পারি না। তাহলে ক্লিয়ার হলো তোমাদের ব্যবসায়িক ধারণাটা? আচ্ছা, এটা করতে গিয়ে আমাদের বেশ কিছু কাজ করতে হয়। ব্যবসায়িক কর্মকাণ্ড করতে গেলে আমাদেরকে বেশ কিছু কাজকর্ম করতে হয়। আমরা আজকে প্রাথমিক কিছু আলোচনা করব। প্যাটেন্ট কি, এর সুবিধা; ট্রেডমার্ক কি, এর সুবিধা বা ট্রেডমার্ক নিবন্ধন আমরা কিভাবে করব; কপিরাইটের ধারণা, বৈশিষ্ট্য; কপিরাইট নিবন্ধন, কপিরাইট ভঙ্গের পরিণতি। প্রথম আমরা যেটা আলোচনা করব, প্যাটেন্ট কি এবং এর সুবিধা কি, এর বৈশিষ্ট্য কি। প্যাটেন্ট কি, কোন ধারণা আছে? প্যাটেন্ট সম্পর্কে তোমাদের কোন ধারণা আছে? প্যাটেন্টটা হলো যে কোন একজন আবিষ্কারক বা নতুন কোন কিছু যে জিনিস সৃষ্টি করেছেন, ব্যবসায়িক কর্মকাণ্ডের উদ্দেশ্যে কোন কিছু সৃষ্টি করেছেন, কোন নতুন কোন আবিষ্কৃত বস্তুর উপর তার একটা আইনগত স্বীকৃতি বা আইনগত অধিকার, যার ফলে তিনি সেটাকে উন্নয়ন, সংরক্ষণ, বিক্রয়ে একছত্র যে অধিকার লাভ করে থাকে, সেটাকে বলা হয় প্যাটেন্ট। প্যাটেন্ট হলো কোন আবিষ্কারকে তার আবিষ্কৃত পণ্য, আবিষ্কৃত যন্ত্রপাতি বা আবিষ্কারের বস্তুর উপর তার একছত্র অধিকার, একছত্র নিয়ন্ত্রণ, যার ফলে তিনি সেটাকে বিক্রয়, লাইসেন্স, সংরক্ষণ, উন্নয়ন ইত্যাদির একছত্র অধিকার লাভ করে থাকে, সেটাকে বলা হয় প্যাটেন্ট। এটা কেন দরকার? এটা দরকার হচ্ছে কি যিনি পরিশ্রম করে, কষ্ট করে কোনো কিছু সৃষ্টি করবেন,
কোনো কিছু সৃষ্টি করবেন যাতে করে সেটাকে অন্য কেউ নকল করতে না পারে বা তার অনুমতি ব্যতিরেকে কেউ সেটা বাজারজাতকরণ করে আর্থিকভাবে সুবিধা নিতে না পারে, সেই জন্য সাধারণত পেটেন্টটা করা হয়ে থাকে। বাংলাদেশে 1911 সালের প্যাটেন্ট আইন অনুযায়ী বাংলাদেশে সেটা এখনো সেই প্যাটেন্ট আইনটা বলবৎ। বাংলাদেশের বর্তমান যে প্যাটেন্ট আইনটা আছে সেটা 1911 সালের প্যাটেন্ট আইন অনুযায়ী সেটা কার্যক্রম পরিচালিত থাকে, এবং কেউ যদি সেই প্যাটেন্টটা লাভ করে থাকে সেটা 16 বছর পর্যন্ত সেটার মেয়াদটা 16 বছর পর্যন্ত সেটা থাকে। তবে 2001 সালে সরকার কিন্তু প্যাটেন্টের আইনটাকে আধুনিকায়ন করার জন্য যে একটা খসড়া নিয়মাবলী বা নীতিমালা তৈরি করেছিল, কিন্তু দেখা যাচ্ছে কি সেটা এখনো পার্লামেন্টে পাস হয়নি, যার ফলে 1911 সালে যে প্যাটেন্টটা আছে সেই প্যাটেন্টের আইন অনুযায়ী এখনো কিন্তু প্যাটেন্টের কার্যগুলি পরিচালিত হয়ে থাকে। প্যাটেন্টের সুবিধাটা কি? প্যাটেন্টের বিভিন্ন পক্ষ সেটা থেকে সুবিধা লাভ করতে পারে। সেটা উদ্ভাবকের সুবিধা, সেটাকে আমরা ভাগ করতে পারি উদ্ভাবকের সুবিধা, তোমার আমদানিকারকের সুবিধা, রাষ্ট্রের সুবিধা এবং অন্যান্যের সুবিধা। উদ্ভাবকের সুবিধাটা কি? প্রথমত হচ্ছে কি, প্যাটেন্টের মাধ্যমে যিনি সে বস্তুটা আবিষ্কার করলেন বা সৃষ্টি করলেন তিনি সেটার আইনগত অধিকার লাভ করে থাকে। এতে করে কি হয়? এতে করে তিনি সেটাকে সংরক্ষণ করতে পারেন, সম্প্রসারণ করতে পারেন, বিক্রি করতে পারেন, লাইসেন্স করতে পারেন। পাশাপাশি তিনি যে কাজটা করলেন সেটা কাজের জন্য ভবিষ্যতে আরো নতুনভাবে উৎসাহী হয়ে নতুন নতুন কাজগুলি, নতুন নতুন আবিষ্কার করার জন্য চেষ্টা করতে পারবেন। তারপর হচ্ছে কি, তোমার আমদানিকারকের সুবিধা কি? যে কোন পক্ষ, কোন ব্যক্তি বা কোন ব্যবসায়ী কোন অন্য দেশ থেকে কোন প্যাটেন্টের মাধ্যমে আবিষ্কৃত কোন কিছু বস্তু বা উপাদান যদি আমদানি করে থাকে সেটা নিজ দেশে সেটা প্রয়োগ করতে পারে এবং নিজ দেশের মধ্যে সে প্যাটেন্টটা নিবন্ধন করে সেটা কাজটাকে সম্প্রসারণ করতে পারে। এতে করে উৎপাদন প্রক্রিয়াটা কি হয়? আরো ডেভেলপ হয়। সরকারের সুবিধা হয়। অন্যান্য সুবিধা মানে কি? যে এটাকে এই প্যাটেন্টের মাধ্যমে যারা আবিষ্কার করেছেন তাদের দেখা দেখি অন্যরাও এই জাতীয় পণ্যগুলি বা এই জাতীয় উৎপাদনগুলি আবিষ্কারের জন্য চেষ্টা করে, তারা সেখান থেকে কিছু সফলতা অর্জন করে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। রাষ্ট্রের সুবিধা কি? রাষ্ট্র অন্য দেশে প্যাটেন্টের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন মেশিনারিজ বা যন্ত্রপাতিগুলি নিজ দেশে এনে সেটাকে প্রয়োগ করে, সেটাকে ব্যবহার করে রাষ্ট্রে আর্থিকভাবে লাভবান হতে পারে। ক্লিয়ার? এরপরে কি, এটা হচ্ছে কি তোমার আমরা একটা প্রাথমিক দিকে আলোচনা করলাম। এরপর হচ্ছে কি ট্রেডমার্কের সুবিধা, ট্রেডমার্ক নিবন্ধন। প্রথম আমাদেরকে জানতে হবে ট্রেডমার্কটা কি। মার্ক, ট্রেড, ব্যবসায়িক চিহ্ন। ধরো আমরা তিনটা পাতার একটা দেখলে টিভির মধ্যে তিনটা পাতা যখন ভেসে আসে আমরা তখন সহজে বুঝতে পারি যে কি এটা হচ্ছে কি তোমার গ্রামীণ। যখন টিনের বিজ্ঞাপন দেয় তখন হয়তো বা একটা অ্যারাবিয়ান হর্স নামে একটা চলে আসে। হ্যাঁ, কি বুঝি অ্যারাবিয়ান হর্স? পিএসপি এর অ্যারাবিয়ান হর্স। গরু মার্কা ঢেউটি কোন কোম্পানির কথা চলে আসে সঙ্গে সঙ্গে? আবুল খায়েরের গরু মার্কা ঢেউটি, KIY মোরগ মার্কা ঢেউটি। হ্যাঁ, তাহলে দেখো এই যে কিছু প্রতিষ্ঠানকে যে চিহ্নিত করার উপায় হচ্ছে কি, বা আমরা এক নজরে কোন একটা প্রতিষ্ঠানকে লোগো দেখে, চিহ্ন দেখে, রং দেখে, ধারণা দেখে, সংখ্যা দেখে বলে দিতে পারি যে এটা কোন প্রতিষ্ঠানের পণ্য। ট্রেডমার্ক হচ্ছে কি, যে কি এমন স্বতন্ত্র সূচক, কোন একটা প্রতিষ্ঠানের, কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বতন্ত্র সূচক, চিহ্ন, বৈশিষ্ট্য, লোগো, সংখ্যা, রং, হ্যাঁ, এগুলির সমন্বয় যেটার মাধ্যমে
ওটাকে ওই প্রতিষ্ঠানটাকে আমরা সহজে চিনতে পারি বা অন্য প্রতিষ্ঠান থেকে সেটাকে আমরা আলাদা করতে পারি। সেটাই হচ্ছে তোমার ট্রেডমার্ক, ব্যবসায়িক চিহ্ন। ওই ব্যবসা প্রতিষ্ঠানটাকে ওই মার্কের ভিত্তিতে আমরা চিহ্নিত করতে পারি। ধরো শুধুমাত্র বর্তমানে একসময় শুধুমাত্র কোনো চিহ্ন থাকতো, প্রতীক থাকতো, সঙ্গে থাকতো। ধরো এখন কিন্তু দেখা যাচ্ছে কিছু রঙের সমন্বয়কেও আমরা কিন্তু ট্রেডমার্কে ফেলে দিতে পারি। ধরো বাঙালি কিছু রঙের সমন্বয়, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি বা কোন একটা সংখ্যা বা কোন একটা অক্ষর বা ধরো বাটা, তার মানে কি বাটাটা একটা হচ্ছে কি জুতার একটা মাল্টিন্যাশনাল একটা প্রতিষ্ঠান যারা বাংলাদেশে জুতা ইয়ে করে, জুতা তৈরি করে, বিক্রি করে, রপ্তানি করে, হ্যাঁ। তাহলে বাটা, লাক্স, হ্যাঁ, এগুলি হচ্ছে কি তোমার কি, এগুলি হচ্ছে তোমার ট্রেডমার্ক। এর সুবিধাটা কি? ট্রেডমার্কের সুবিধাটা কি বলো দেখি। মালিকের সুবিধাটা হচ্ছে কি, মালিক সহজে, এখানে কয়েকটা সুবিধা আছে। মালিকের সুবিধা, ক্রেতা বিক্রেতার সুবিধা, মালিকের সুবিধা, ক্রেতা বিক্রেতার সুবিধা, অন্যান্য পক্ষের সুবিধা। মালিকের সুবিধাটা কি, মালিক সহজে যদি একবার কোন একটা বা প্রতিষ্ঠানের প্রতীককে জনসাধারণের কাছে পরিচিতি করে তুলতে পারে, মালিক যদি কোন পরিচিতি করতে হবে, দেখা যাচ্ছে কি সে এখান থেকে প্রচুর আর্থিকভাবে সে লাভবান হয়। এই প্রতীককে ব্যবহার করে সে তার উৎপাদিত অন্যান্য পণ্যগুলিকেও সে প্রতীকের আওতায় নিয়ে আসে, সে প্রতীকের আওতায় নিয়ে আসতে পারে। বা দেখা যাচ্ছে কি যে সে একই প্রতিষ্ঠান কিন্তু দেখা যাচ্ছে কি ভিন্ন ভিন্ন প্রতীক ব্যবহার করলো, ভিন্ন ভিন্ন পণ্যের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতীক ব্যবহার করলো, দেখা যাচ্ছে কি একটা প্রতীকের কারণে সেই প্রতিষ্ঠানটা পরিচিতি পায়। সেই প্রতিষ্ঠানটা পরিচিতি পাওয়ার সঙ্গে সঙ্গে তার সেই প্রতিষ্ঠানের অন্যান্য পণ্যগুলিও কিন্তু সে বাজারে সহজে সেগুলি বিপণন করা সম্ভব হয়। ক্রেতাদের সুবিধা হচ্ছে কি, ক্রেতারা পণ্য সম্পর্কে তারা যদি পূর্ব ধারণা থাকে, ক্রেতারা পূর্ব ধারণা থাকে পণ্যটার সম্পর্কে, পণ্যটার মান সম্পর্কে, পণ্যটার গুণ সম্পর্কে তার পূর্ব ধারণা থাকে। এতে করে সহজে সে সেটা সহজে সে কিনতে পারে। এবং সে যদি কখনো যদি সে পণ্যটা কিনে প্রতারিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেই আইনগত ক্ষতিপূরণের জন্য সে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। বিক্রেতার সুবিধাটা কি, যেহেতু ক্রেতা পণ্যটা সম্পর্কে তার পূর্ব ধারণা থাকে বা ক্রেতা পণ্যটা সম্পর্কে বাসায় থেকে বা পূর্ব থেকে চিন্তা ভাবনা করে ক্রয়ের জন্য ছিল আসে, বিক্রেতাটাকে পণ্যটা সম্পর্কে ক্রেতার কাছে নতুন ভাবে উপস্থাপন করার প্রয়োজন হয় না। এতে করে বিক্রেতা সহজে পণ্যটা বিক্রি করতে পারে। তাহলে এক্ষেত্রের মধ্যে ব্যবসায়ীর সুবিধা পায়, ক্রেতা সুবিধা পায়, বিক্রেতা এক্ষেত্রে সুবিধাটা পেয়ে থাকে। ট্রেডমার্কটা কিভাবে নিবন্ধন করা হয়? কেন ট্রেডমার্ক নিবন্ধন করা হবে? ট্রেডমার্কটা নিবন্ধন করা হবে এই জন্য যাতে করে কেউ কোনো ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যটাকে সে নকল করতে না পারে। যদি কেউ সেটাকে সেক্ষেত্রে নকল করে তাহলে সে যাতে করে আইনের আশ্রয় নিতে পারে, আইনের আশ্রয় নিতে পারে। সেই জন্য ট্রেডমার্কটাকে নিবন্ধন করা হয়ে থাকে। ধরো যদি কেউ তার একই ছাপ, একই লোগো, একই চিহ্ন, একই প্রতীক ব্যবহার করে যদি সে অন্য কোনো ব্যবসায়ীকে প্রতারণার উদ্দেশ্যে বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যদি সেই ওই জাতীয় পণ্য যদি বিপণন করে বা বাজারজাতকরণ করে থাকে, সেক্ষেত্রের মধ্যে প্রথম পক্ষ সেটা আইনগত অধিকার লাভ করবে। আইনগত ক্ষতিপূরণ পাওয়ার জন্য বা আইনগত অধিকার সুরক্ষার জন্য আবেদন করতে পারবে। যদি সে সেটা নিবন্ধন না করে কিন্তু সেটা পাবে না। বাংলাদেশের ট্রেডমার্ক আইন হচ্ছে 2009 সালে ট্রেডমার্ক আইন অনুযায়ী বাংলাদেশে ট্রেডমার্ক কার্যক্রমগুলি পরিচালিত হয়ে থাকে। এরপর আসি আমরা কপিরাইট। কপিরাইটটা কি তোমাদের কোনো ধারণা আছে? আছে? দেখি বলো তো। কপিরাইটটা হচ্ছে কোন লেখক বা কোন শিল্পী, কোন গায়ক, কোন লেখক, কোন শিল্পী, কোন গায়ক, কোন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোন ফটোগ্রাফার, হ্যাঁ, এই সম্পর্কিত ব্যক্তি যারা সৃজনশীল কার্যক্রমের সাথে জড়িত
যারা বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে কোনো কিছু সৃষ্টি করে থাকে এটার উপর তাদের একছত্র কর্তৃত্ব, অধিকার, নিয়ন্ত্রণ তাকে যে আইনের আওতায় তাদেরকে সুরক্ষা দেওয়া হয় সেটাকে বলা হয় কপিরাইট আইন। 2000 সালের আইন অনুযায়ী বা 2005 সালের কপিরাইট বিধিমালা অনুযায়ী, 2000 সালের কপিরাইট আইন, 2005 সালের কপিরাইট বিধিমালা অনুযায়ী কোনো ব্যক্তি যদি অন্য কোনো লেখক বা কোনো প্রবন্ধকার, কোনো গায়ক, কোনো শিল্পী, কোনো ফটোগ্রাফার, কোনো অন্য কারো বুদ্ধিভিত্তিক সম্পর্কিত সৃষ্টিকে যদি আংশিক অথবা হুবহু নকল করে, সেক্ষেত্রে তিনি কপিরাইট আইন অনুযায়ী সুরক্ষা পাওয়ার অধিকারী। অর্থাৎ যাতে করে কেউ অন্যকে নকল করে, অন্য অনুকরণ করে তাকে ব্যবসায়িকভাবে বা তাকে অন্যভাবে হেয় করে তার ইয়েগুলিকে, তার সৃষ্টিকর্মকে বাজারজাতকরণ করতে না পারে বা আর্থিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত না করতে না পারে, সেই জন্যই এই কপিরাইট আইনটা করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এই কপিরাইটের যে বিষয়গুলি হবে সেগুলি হবে বুদ্ধিভিত্তিক সম্পত্তি সম্পর্কিত। বুদ্ধিভিত্তিক সম্পত্তি সম্পর্কিত বলতে আমরা যেটা বুঝবো যে সে সাধারণত যে কেউ সেটা সৃষ্টি করতে পারে না, যার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি তোমার কোন একটা বিষয় সম্পর্কিত জ্ঞান আছে, যিনি সৃজনশীল কাজকর্মের মাধ্যমে সেটা ফুটে তুলতে পারেন, সৃষ্টি করতে পারেন, হ্যাঁ, তার কাজগুলি শুধুমাত্র কপিরাইটের আইনের আওতায় পড়বে। এর পর বৈশিষ্ট্যটা কি? সত্ত্বাধিকারের স্বার্থ সংরক্ষণ। কপিরাইট আইনের মাধ্যমে যিনি এটার মূল প্রথম পক্ষ বলতে আমরা বুঝি যে যিনি এটার সৃষ্টি করেছেন তার স্বার্থটা এক্ষেত্রের মধ্যে সংরক্ষণ করা হয়ে থাকে। কিরকম স্বার্থ সংরক্ষণ করা হয়ে থাকে? যাতে করে কোনো পক্ষ যাতে করে কপিরাইট আইনের তার কোনো বিষয়টাকে কেউ নকল করতে না পারে। ক্লিয়ার? নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োগ। নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োগ বলতে কি বোঝাচ্ছে? কপিরাইট আইন অনুযায়ী কোনো লেখকের লেখা তার মৃত্যু পরবর্তী 60 বছর পর্যন্ত সেটার মালিকানা, যদি সেটা কপিরাইট আইন অনুযায়ী নিবন্ধন করা হয়, সেটার মালিকানা প্রথম নিকট সংরক্ষিত থাকে। তার মানে হচ্ছে কি যে কপিরাইট আইন অনুযায়ী যিনি লেখক বা যিনি এটার স্বত্বাধিকারী, তার অ্যাবসেন্সে অর্থাৎ তার মৃত্যু পরবর্তী সময়ের মধ্যে কেউ সেটাকে নকল করতে পারবে না। তার মানে পরবর্তী 60 বছর পর্যন্ত সেটার সম্পূর্ণ কর্তৃত্ব, অধিকার তার নিকট থাকবে। এবং কখনো কখনো সেটা যদি কখনো যে কপিরাইট আইন অনুযায়ী এটার একটা জিনিস তোমাদেরকে বলা হয় না, সেটা হচ্ছে কি এটা সত্য প্রথম পক্ষ বা যিনি লেখক, গায়ক, শিল্পী, প্রথম পক্ষ তিনি ইচ্ছা করলে অন্য কাউকে কাছে সেটা হস্তান্তর করতে পারেন, কাউকে সেটা ছাপানোর অনুমতি দিতে পারেন, প্রকাশের অনুমতি দিতে পারেন, হ্যাঁ, প্রয়োজনে কারো কাছে সেটা বিক্রি করেও দিতে পারেন। সেক্ষেত্রের মধ্যে যদি কোনো প্রকাশকের নিকট সেটা ছাপানোর অনুমতি দিয়ে থাকে, ঠিক একইরূপ ভাবে সেটাও তিনি তার কর্তৃত্বের মধ্যে একটা নির্দিষ্ট সময় যে তার কর্তৃত্বের আওতায় সেটা তিনি রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে কপিরাইট নিবন্ধনের বিষয়টা হচ্ছে ঐচ্ছিক বলতে যে কপিরাইট আইন অনুযায়ী বা কপিরাইটের যে বিষয়বস্তু সেটা তিনি নিবন্ধন করতে পারেন, নাও করতে পারেন। তবে নিবন্ধন করলে তিনি যে আইনগত সুবিধাটা পাবেন বা তৃতীয় পক্ষের বিরুদ্ধে সেটা সুরক্ষার জন্য মামলা করতে পারবেন। যদি নিবন্ধন না করেন তিনি কিন্তু সেই সুযোগটা পাবেন না। সেজন্য বলা হচ্ছে কি যে কপিরাইটের যে নিবন্ধনের যে সুযোগটা সেই সুযোগটা হচ্ছে কি তোমার ঐচ্ছিক।
ইচ্ছা করলে করতে পারবেন, ইচ্ছা করলে নিবন্ধন না করলেও পারবেন। তারপর হচ্ছে কিছু তোমার কপিরাইটের সত্য নিয়োগ গ্রহণযোগ্য। কপিরাইটের সত্য নিয়োগ গ্রহণযোগ্য বলতে ইচ্ছা করলে কপিরাইটের প্রথম পক্ষ বা মূল মালিক ইচ্ছা করলে কারো কাছে সেটাকে হস্তান্তর করতে পারেন, কারো কাছে সেটা বিক্রি করতে পারেন, বা কাউকে সেটা প্রচারের জন্য অনুমতি দিতেও পারে। তাহলে ক্লিয়ার কপিরাইট নিবন্ধনটা। কপিরাইট ভঙ্গের পরিণতি, কেউ যদি কপিরাইটটা ভঙ্গ করে বা প্রথম পক্ষের অনুমতি ব্যতিরেকে বা যিনি সৃষ্টিকারী বা যিনি সেটাকে সৃষ্টি করেছেন তার অনুমতির ব্যতিরেকে কেউ যদি সেটা ছাপায়, কেউ যদি প্রকাশ করে, বা কেউ যদি সেটাকে বাজারজাতকরণ করে আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে সেই কাজটা করে থাকে, সেক্ষেত্রে প্রথম পক্ষ আইনের আশ্রয় নিতে পারেন। সেই জন্য তিনি দেওয়ানি অথবা ফৌজদারি যে কোনো আইনের আওতায় সেটার জন্য ব্যবস্থা নিতে পারেন। এক্ষেত্রের মধ্যে দেখা যাচ্ছে কি যে যখন নাকি আইনের আওতায় তিনি প্রমাণ করতে যদি সক্ষম হন, দ্বিতীয় কোনো পক্ষ দ্বিতীয় পক্ষ কার্যক্রমের মাধ্যমে বা বিবাদীকরণের কার্যক্রমের মাধ্যমে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেক্ষেত্রের মধ্যে 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে ফৌজদারি আইনের আওতায়, বা কখনো কখনো 6 মাসের পর্যন্ত জেলও হতে পারে, কখনো কখনো উভয় দণ্ডের দণ্ডিত করা যেতে পারে। তবে সেক্ষেত্রের মধ্যে কপিরাইট আইনের আওতায় প্রথম পক্ষের বিষয়বস্তুটা নিবন্ধিত হতে হবে এবং তিনি প্রমাণ করতে হবে যে কি তৃতীয় পক্ষের দ্বারা তিনি আর্থিকভাবে বা সামাজিকভাবে বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আদালত সেক্ষেত্রে যদি দেখেন যে প্রথম পক্ষে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে আদালতের নির্দেশ অনুযায়ী দ্বিতীয় পক্ষে সেটার আইনগতভাবে সেই দোষের কারণে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে আজকে এতটুকুই। তাহলে আমাদের আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম যে ব্যবসায় আইনগত দিকে ধারণা, পেটেন্টের সুবিধা কি, ট্রেডমার্ক এর সুবিধা, ট্রেডমার্ক নিবন্ধন, কপিরাইটের ধারণা এবং বৈশিষ্ট্য, কপিরাইট ধারণা বৈশিষ্ট্য, কপিরাইট নিবন্ধন, কপিরাইট ভঙ্গের পরিণতি। তোমরা আজকে এতটুকুই আলোচনা করলাম, এগুলি ভালো করে দেখে নিবা। পরবর্তী ক্লাসে পরবর্তী অনলাইন ক্লাসে 5 এর মধ্যে আমরা পরবর্তী অংশটা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। সবাই পড়ালেখায় আরো অধিকভাবে মনোনিবেশ করবা। আমাদের অন্যান্য ক্লাস যেগুলি আছে সেগুলিও দেখবা।